প্রাচীনকালের চৌ বংশের রানী মে এবং মডার্ন যুগের ছেলে জ্যাক হঠাৎই একটা অলৌকিক ঘটনায় তাদের বিছানা দুটি একই জায়গায় চলে আসে। কি হবে তারপর তাদের সাথে এবং তাদের সম্পর্কের পরিণতি কি হবে, শেষ অবধি কি তারা একসাথে থাকতে পারবে? প্রাচীন আর মডার্নের মিশ্রণের এই চাইনিজ ড্রামাটা আমি শিওর তোমাদের খুব ভালো লাগবে। তাহলে চলো আজকের এক্সপ্লেনেশন শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো ড্রামার শুরুতে আমরা আমাদের প্রধান চরিত্র জ্যাককে দেখতে পাই, যে একটি সুপার মার্কেটে বসেছিল। জ্যাক ভাবছিল যে মা বাবা তোমরা কি আর আমাকে অন্য কিছু দিয়ে যেতে পারলে না, শেষ অবধি এই সুপার মার্কেটটাই দিয়ে গেলে। এর জন্য আমার এখন চাকরি বাকরি ছেড়ে দোকানে বসে থাকতে হচ্ছে। এমনকি এর জন্য আমার গার্লফ্রেন্ডের সাথেও আমার ব্রেকআপ হয়ে গেল। তাছাড়া এই শুনশান জায়গায় কেই বা জিনিসপত্র কিনতে আসবে? এবার ততক্ষণে দোকান বন্ধ হওয়ার সময় হয়ে গেছিল এবং জ্যাক খুশি মনে দোকান বন্ধ করতে যায়, কিন্তু তখনই সেখানে উপস্থিত হয় ভিক্ষুক বেশধারী একজন অলৌকিক শক্তি সম্পন্ন মানুষ। এবং তিনি জ্যাকের কাছে কিছু খাবার ভিক্ষা চান। জ্যাক তাকে খুবই ভালোভাবে ভিতরে নিয়ে যায় এবং তাকে বানরুটি খেতে দেয়। এমনকি জ্যাক তাকে বলে যে তোমার যদি এতে পেট না ভরে তুমি যা খুশি তাই নিয়ে নাও। এবার শীত ছিল বলে জ্যাক তার জন্য গরম জলও আনতে যায়। ভিক্ষুকটি ভাবে যে এই দুনিয়ায় এত ভালো মানুষ থাকবে সেটা আমি কল্পনাও করিনি। তোমার জন্য আমি শীঘ্রই অসামান্য কিছু পুরস্কারের আয়োজন করব। এবং তিনি একইভাবে জাদু বলে সেখান থেকে অদৃশ্য হয়ে যান। কিন্তু তার লাঠিটা সেখানেই ছিল এবং সেই লাঠিতে ঝুলছিল একটা লকেট। জ্যাক সেই লকেটটা নিয়ে বাড়ি চলে আসে। এবার লকেটটা দেখিয়ে বোঝা যাচ্ছিল সেটার অপর একটা অর্ধেক অংশ আছে। এবার আমরা জ্যাককে দেখতে পাই যে কিনা রাতে ঘুমানোর আগে কিছু ম্যাগাজিন পড়ছিল এবং সেই ম্যাগাজিনে আমরা তার ফেভারিট হিরোইনের ছবিও দেখতে পাই। এবার অন্যদিকে আমরা প্রাচীন কালের দৃশ্য দেখতে পাই এবং আমরা উত্তর চীনের সম্রাজ্ঞী মেই হুরাংকে দেখতে পাই। মেই স্নান করছিল এবং মেইকে দেখতে পুরোই জ্যাকের ওই ফেভারিট হিরোইনের মতো ছিল। তারপরই আমরা মেয়ের হাতে জ্যাকের সেই লকেটের বাকি অর্ধেক ভাগটা দেখতে পাই, যেটা হাতে ধরে মেয়ে ভাবে যে বর্তমানে উত্তর চীনের চৌ সাম্রাজ্যের মধ্যে নানা রকম সমস্যা চলছে। অন্তর্দ্বন্দ্ব এবং বহির্দ্বন্দ্ব নিয়ে চৌ সাম্রাজ্য একদম জর্জরিত। তার বাবা মারা যাওয়ার আগে এই লকেটটা তাকে দিয়ে গেছিল। তাই জন্য সে বাবার কথা ভাবছিল যে বাবা তোমার এই লকেটটা কি আমার কোনো সমস্যার সমাধান করতে পারবে। এবং সেই লকেটটি তার বিছানার কাছে ঝুলিয়ে শুতে চলে যায়। অন্যদিকে জ্যাক ও তার লকেটটি বিছানার মাথার কাছে ঝুলিয়ে শুয়েছিল এবং তখনই ঘটে সেই অদ্ভুত ঘটনা। তারা দুজন ঘুমানোর পরই প্রাচীনকালের সম্রাজ্ঞী মেয়ে এবং বর্তমান সময়ের জ্যাকের সময়কালের মধ্যে কিছু ম্যাজিক হয়ে যায় এবং তাদের বিছানা দুটি পাশাপাশি চলে আসে। এবং এই দুই সময়কালের মধ্যে একটা পোর্টাল মতো সৃষ্টি হয়। মেয়ে হঠাৎ পাশ ফিরতে গিয়ে দেখে সেখানে অচেনা একটি ছেলে এবং মেয়ে তো তার তলোয়ার তুলে নেয়, কারণ সে তো জ্যাককে চোরই ভেবেছিল। এবং সে তো জ্যাকের হাত পাও বেঁধে ফেলে। জ্যাকও তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ এই হিরোইনের ফটোই তো সে ম্যাগাজিনে দেখছিল। মেয়েই বলে যে তোমার সাহস হলো কি করে আমার নাম ধরে ডাকার? আমি চৌ সাম্রাজ্যের রানী মেয়ে। জ্যাক ভাবে যে কিন্তু চৌ সাম্রাজ্য তো হাজার বছর আগেই ধ্বংস হয়ে গেছিল, তাহলে কি আমি অতীতে চলে এলাম? মেয়ে তাকে বলে যে সত্যি করে বলো তুমি কে, আমার শোয়ার ঘরে তুমি কি করে এলে? জ্যাক বলে যে আমাকে কিছু করো না, তুমি ভালো করে দেখো তুমিই আমার বাড়িতে এসেছো। এবং মেয়ে দেখে যে সত্যিই তো সব কিছুই অন্যরকম। জ্যাক বলে যে মহারানী মেয়ে, আপনাকে 21st সেঞ্চুরিতে স্বাগতম। 1000 বছর পরের দুনিয়াটা কিছুটা এরকমই হবে। তখনই হঠাৎ জ্যাকের অ্যালার্ম ক্লকটা বেজে ওঠে এবং মেই তো সেটা দেখে চমকে যায় এবং তার তলোয়ার দিয়ে সেটা ভেঙে দেয়। মেই বলে যে তুমি সত্যি করে বলো তুমি এখানে কি করে আমাকে নিয়ে এলে? জ্যাক বলে যে আমি তো নিজেও কনফিউজ, আমি নিজেও বুঝতে পারছি না এইসব কি করে হলো। তখনই হঠাৎ খিদেতে মেয়ের পেট ডেকে ওঠে। জ্যাক বলে যে তোমার কি খিদে পেয়েছে, তাহলে আমার সাথে চলো। এবং সে মেয়েকে নিয়ে তার কনভিনিয়েন্স স্টোরে আসে এবং তাকে ইনস্ট্যান্ট রামেন আর সসেজ খাওয়ায়। মহারানী তো নুডলস খেয়ে প্রচন্ড খুশি হয়, কারণ সে তো এরকম খাবার কখনো খায়নি। জ্যাক বলে যে আপনার যত খুশি আপনি এখান থেকে নিয়ে খান, কিন্তু মহারানী আজকে যেটা হলো সেটা মনে হয় আমাদের সিক্রেট রাখাই ঠিক হবে, তা না হলে অনেক লোকেরই বিপদ হতে পারে।
কিন্তু মহারানী এসব কি শুনবে? সে তো তখন নুডলস খেতেই ব্যস্ত ছিল। মেয়ে বলে যে, "হ্যাঁ বুঝেছি। কিন্তু একটা কথা বলো যে বাইরে এত ঠান্ডা আর তোমার এই ঘরটা এত গরম কি করে?" জ্যাক তাকে তখন এয়ার কন্ডিশনার দেখায় এবং বলে ওটা হচ্ছে এয়ার কন্ডিশনার, ওটা থেকে ঠান্ডা এবং গরম হাওয়া দুটোই বেরোয়। তাই গরমকালে আমরা ঠান্ডা থাকতে পারি আর শীতকালে গরম। এই বলে জ্যাক মেয়েকে একটা হিটিং প্যাড দেখায় এবং সেটা দেখে মেয়ে তো খুব অবাক হয়। মেয়ে ভাবে যে এত ছোট্ট একটা জিনিস এতটা গরম। এবার তখনই মেয়ের কর্মচারী মুনের আওয়াজ আসে এবং সে মহারানীকে ডাকছিল। জ্যাক বলে যে তাড়াতাড়ি ফিরে চলো, তোমার কর্মচারী যদি জেনে যায় তাহলে আমাদের রহস্য ফাঁস হয়ে যাবে। এবং সে তাড়াতাড়ি করে মেয়েকে আবার তার যুগেই নিয়ে আসে। আসলে তাদের দুজনের ঘরের মধ্যে দুটো সময়কালের মধ্যে তো একটা পোর্টালি তৈরি হয়ে গেছিল। তাই তাদের দুজনের বিছানা পাশাপাশি চলে এসেছিল এবং মাঝখানে দেওয়ালটা ছিল না। অর্থাৎ একদিকে 21st সেঞ্চুরি এবং আর একদিকে তার থেকে হাজার বছর আগের সময় চলছিল এবং সেখানে একটা পর্দা লাগানো ছিল। মেয়ের অঙ্গরক্ষক মুন হঠাৎ করেই জ্যাককে মেয়ের ঘরে দেখে অবাক হয়ে যায় এবং সে বলে যে এটা কে? মেই বলে যে ওটা বিদেশ থেকে আসা একজন চিত্রশিল্পী, আমার এখানে আঁকতে এসেছে। আসলে সে মিথ্যে করে কিছু একটা গল্প বানিয়ে বলে দিয়েছিল। মুন মেয়ের বিছানার কাছে সিনচেনের পর্দাটা দেখতে পায় এবং বলে যে এটাই কি ওনার তৈরি আঁকা? জ্যাক বলে যে হ্যাঁ হ্যাঁ। মেই তাকে বলে যে তুমি কি বলতে এসেছো সেটা বলো এবং মুন বলে যে যুদ্ধক্ষেত্রে আর্মির খাওয়ারই কমতি পড়েছে। মেই এই কথা শুনে একটু অবাক হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে তার সভায় রওনা দেয়। মেয়ের সভায় আমরা রাজকুমার বেন ওয়াংকে দেখতে পাই। মেয়ে সভায় গিয়ে জিজ্ঞাসা করে যে এমন কি হলো যে সৈন্যদের খাবার কম পড়ে গেল। বেন বলে যে ফান্ডের অভাবে সেনাদের খাবার দেওয়া যাচ্ছে না। মেই বলে যে কিন্তু গতকালই তো আমি আপনাকে 10 দিনের রেশন এবং ঘাসের টাকা দিলাম, সেটার কি হলো? বেন বলে যে খাবারের দাম 10 গুণ বৃদ্ধি পেয়েছে, তাই আপনি যে টাকাটা দিয়েছেন তাতে একদিনের বেশি চলবে না। মেই বলে যে 10 গুণ বৃদ্ধি সেটা কি করে সম্ভব? এবং বেন তখন তার আবিষ্কৃত কম্প্রেশন কুকি দেখায় এবং বলে যে এটা খেলে সৈনিকদের সারাদিন আর কিছু খেতে হবে না। আপনি ফান্ড দিলে সৈনিকরা খাবার পাবে আর না দিলে পাবে না। মেই বলে যে আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? যাই হোক না কেন আমার সৈন্যদের আমি কিছু হতে দেব না। এবার মুন মেইকে খবর দেয় যে বেন হয়তো সত্যিই আর সৈন্যদের কোনো রকম সাহায্য করবে না। মেই বলে যে আমাদের সভায় এত বিজ্ঞ পণ্ডিত লোকজন, তা এমন কি কেউ নেই যে এইরকম কুকি বানাতে পারবে? যে বানাতে পারবে তাকে আমি পুরস্কৃত করব। যাও এক্ষুনি গিয়ে সবাইকে বলো। এবার তখনই সেখানে জ্যাক হাজির হয় এবং সে এসেই মেয়ের বিছানা থেকে তার একটা অন্তর্বাস পায়। মেয়ে তো তার দিকে তলোয়ার নিয়ে ছুটে যায় এবং তার হাতের কুকিটা জ্যাকের দিকে ছুঁড়ে মারে। জ্যাক বলে যে এই জিনিস তোমাদের সময় এলো কি করে? মেই বলে যে তুমি কি এটার ব্যাপারে জানো? তুমি কি এটা বানাতে পারবে? বেন ওয়াং আমাদের মিলিটারি রাশন বন্ধ করার থ্রেট দিচ্ছে। সৈন্যরা যদি ঠিকমতো খেতে না পায় তাহলে লড়বে কি করে? জ্যাক তখন বলে যে আমার কাছে এর থেকেও ভালো জিনিস আছে এবং সে মেইকে নিয়ে আবারও কনভেনিয়েন্স স্টোরে আসে এবং কিছু রেডি টু ইট খাবার দাবার এনে দেয়, যেগুলি গরম জলে কিছুক্ষণ রাখলেই রান্না হয়ে যেত। আর সেখানে ছিল নানা রকম খাবারের অপশন। জ্যাক মেইকে সেই সমস্ত খাবার রান্না করে দেখায়। মেই তো অবাক হয়ে যায় যে কি করে একটা মাত্র পাত্র তাতেই সব রান্না হয়ে গেল। এমনকি সব খাবার এত সুস্বাদু যে রাজপ্রাসাদের বাবুর্চিও মনে হয় এত ভালো রান্না করতে পারবে না। মেই একের পর এক রান্না টেস্ট করে এবং তার তো মনই ভরছিল না। সে বলে যে বেনের ওই কম্প্রেসড কুকিজের থেকে এটা তো হাজার গুণে ভালো। মেই বলে যে আমি এগুলো কিনতে চাই, মাসে 1 লাখ টাকা করে লাগবে। জ্যাক অবাক হয় যে 1 লাখ টাকা, এমনিতেও তো তার দোকানে সেল হতো না, এবার তো সে বড়লোক হয়ে যাবে। এবার অন্যদিকে আমরা মেয়ের সেনা দলের দৃশ্য দেখতে পাই। সেখানে বেন ওয়াং তার সৈন্যদের ওই কম্প্রেশন কুকিজের লোভ দেখাচ্ছিল কিন্তু তাদের খেতে দিচ্ছিল না। আসলে বেন চাইছিল মেয়ের সৈন্যদের তারই বিরুদ্ধে খেপিয়ে দিতে। সে বলে যে তোমাদের রানী আসলে তোমাদের কথা ভাবে না, কিন্তু এতে আমার কিছুই করার নেই। আমারও তোমাদের জন্য খুবই কষ্ট হচ্ছে। সৈন্যরাও খাবার না পেয়ে প্রচন্ড খেপে যাচ্ছিল। তারা বলে যে আমরা একের পর এক যুদ্ধ লড়বো আর আমাদের জন্য খাবারেরও বন্দোবস্ত করা হবে না। এবার তখনই সেখানে মেই আসে এবং বলে যে তোমরা আমার সেনা দলের গর্ব, আমি কখনোই তোমাদের না খাইয়ে রাখবো না। বেন তো ভাবে যে মেই হয়তো তাকেই টাকা দিয়ে রেশন কিনবে, কিন্তু মুন বলে যে আপনি আমাদের যতই ঐক্য নষ্ট করার চেষ্টা করুন, আমরা আপনার ওই বিস্কুটের থেকেও ভালো জিনিস এনেছি।
এবং তারা তাদের রেডি টু ইট ফুড বার করে এবং সৈন্যদের মধ্যে তা বিলি করে। সৈন্যরা তো আপ্লুত হয়ে পড়ে যে সত্যিই এবার তারা রোজ মাংস খেতে পারবে। বেন বলে যে মহারানী, আপনি এসব কোথায় পেলেন? মহারানী বলে যে কেন, আপনারও কি খেতে ইচ্ছা করছে নাকি? আপনি আমাকে আগে একটা কুকি দিয়েছিলেন তাই না? এই নিন, আমিও আপনাকে এইটা দিলাম। যাই হোক, বেনের তো মাথাই খারাপ হয়ে যায়, কারণ তার প্ল্যান তো পুরোই জলে গেল। বেন তার চেলা লিকে জিজ্ঞাসা করে যে তোমাকে বলেছিলাম খোঁজ নিতে এইসব খাবার কোথা থেকে আসছে, সেই খোঁজটাকে নিয়ে। বেনের চেলা বলে যে মেয়ে এই খাবার কোথা থেকে কিনেছে তার খোঁজ তো পাওয়া যায়নি, কিন্তু এগুলো সে তার বেডরুম থেকে নিয়ে বেরিয়েছে। বেন ওয়াং বুঝতে পারে যে মেয়ের বেডরুমে কিছু একটা রহস্য লুকিয়ে আছে। এবার অন্যদিকে আমরা মেইকে দেখতে পাই, যে এখন হাই হিল আর মডার্ন জামা পরেছিল জ্যাকের কথায়। মেই বলে যে এই জামাটা তো একটু বেশি রিভিলিং, আর এই জুতো পরেও তো আমি হাঁটতেই পারছি না। জ্যাক বলে যে আমি শেখাচ্ছি, এবং সেই মেয়েকে হাই হিল পরে হাঁটা শেখায়। কিন্তু তখনই মেয়ের পা মুচকে যায় এবং জ্যাক তাকে ধরে নেয়। জ্যাক তাকে নিজের বাড়িতে নিয়ে এসে তার পায়ে স্প্রে লাগিয়ে দেয়। মেয়ে বলে যে বাইরে এত ঠান্ডা হওয়া সত্ত্বেও তোমার বাড়িতে কি গরম! এই ব্যবস্থাটা যদি আমার রাজ্যে করা যায় তাহলে শীতে কাউকে মারা যেতে হবে না। এবং তখন জ্যাক ভাবে যে যেহেতু মেয়ের যুগে ইলেকট্রিসিটি নেই, তাই তো এসির ব্যবস্থা করা যাবে না, কিন্তু শীতের জামা কাপড়ের ব্যবস্থা তো করা যাবে। এবং জ্যাক মেইকে থার্মাল ওয়্যার দেয়, যেটা পরলে শীতেও শরীর গরম থাকে। মেই সেই থার্মাল ক্লোদিং পরে আসে এবং তাকে দেখে তো জ্যাক উল্টে যায়, কারণ তাকে দেখতে এতটাই সুন্দর লাগছিল। মেই বলে যে তুমি কি আমাকে এরকম জামা আরো দিতে পারবে আমার আর্মির জন্য? জ্যাক বলে যে হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু তার বদলে তোমাকে পে করতে হবে। এবার পরদিন জ্যাক এক ট্রাক থার্মাল ক্লোদিং অর্ডার করে। এবার যে ডেলিভারি নিয়ে এসেছিল সে জ্যাকেরই এক পরিচিত ডেলিভারি ম্যান ছিল, তার নাম ছিল ঝাং। ঝাং জ্যাককে বলে যে তুমি এত জামা কাপড় অর্ডার করেছো, তুমি কি এবার জামা কাপড়ের দোকান খুলছো নাকি? ভালো ভালো, চলো তোমার বাড়িতে গিয়ে আমরা সেলিব্রেট করি। কিন্তু জ্যাকের বাড়িতে তো ছিল অতীতে যাওয়ার পোর্টাল। জ্যাক বলে যে আমার বাড়িতে কেন, চলো আমি তোমাকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ট্রিট দেবো। এবার ঝাংও বুঝতে পারে যে জ্যাক কিছু একটা লুকানোর চেষ্টা করছে, এবং সে ছুটে জ্যাকের ঘরে ঢোকার চেষ্টা করে। কিন্তু তখনই সেখান থেকে তলোয়ার হাতে বেরিয়ে আসে মেয়ে। জ্যাক বলে যে মহারানী, ও আমার বন্ধু, আপনি প্লিজ তলোয়ারটা নামান। ওদিকে ঝ্যাং ভেবে বসেছিল যে জ্যাক হয়তো কোনো একটা কসপ্লে করছে, এবং সে ভাবে যে জ্যাক হয়তো কারোর সাথে ব্যক্তিগত সময় কাটাচ্ছে, এবং সে সেখান থেকে চলে যায়। জ্যাক মহারানীকে বলে যে চলুন আগে আপনি শীতের জামা পরে নেবেন, তারপর আমরা জামা কাপড় বিলি করতে যাব। এবার মহারানী তো মডার্ন শীতের জামা কাপড় পরে নেয় এবং তার সৈন্যদের জন্য সেই একই রকম গরম জামা, টুপি, শীতের পোশাক নিয়ে যায়। তার সেনারা সেই সব জামা পরে প্রচন্ড খুশি হয়। ওদিকে এই জামার একটা নমুনা তো বেন ওয়াং এর চালাও তার কাছে নিয়ে যায়। বেন তো তা দেখে অবাক হয়ে যায় এবং বলে যে তোমাকে তো বলেছিলাম মেয়ের বেডরুমের ওপর নজর রাখতে, সেটা কি রেখেছো? কোথা থেকে এগুলো আসছে সেটা খোঁজ নিয়ে দেখো। অন্যদিকে আমরা জ্যাককে দেখতে পাই যে কিনা ভিডিও গেম খেলছিল। মেই এসে জিজ্ঞাসা করে যে এটা কি, এবং জ্যাক মেয়েকেও পাবজি খেলা শেখায়। ওদিকে বেন ততক্ষণে মেয়ের বেডরুমের সামনে চলে এসেছিল এবং সে দরজা খুলে দেখার চেষ্টা করছিল যে মেয়ের বেডরুমে কি রহস্য লুকিয়ে আছে। কিন্তু তখনই মেই তার তলোয়ার হাতে বেরিয়ে আসে এবং বলে যে তোমার এত সাহস হলো কি করে আমার অনুমতি ছাড়া আমার বেডরুমে আসার? বেন বলে যে এই বেডরুমে এমন কি রহস্য লুকানো আছে, আগামীকাল বিদেশি দূত আসবে, সেটা তুমি কি করে সামলাবে সেইটাই এখন ভাবো। এই বলে বেন সেখান থেকে চলে যায়। মেই মুনকে আদেশ দেয় যেন তার বেডরুমের কাছে কেউ আসতে না পারে, আর যদি কেউ জোর করে ঢুকতে যায় তাকে যেন মেরে ফেলা হয়। এবার মেই তো খুব উত্তেজিত হয়ে জ্যাকের ঘরে ফিরে আসে। জ্যাক তাকে দেখেই বলে যে নিশ্চয়ই আবার বেন কিছু করেছে তাই না? মেয়ে বলে যে আমি বুঝতে পারছি না বেন হঠাৎ এমন কি করে হয়ে গেল। ও আগে একদম গাধা পাগল টাইপের ছিল, কিন্তু 3 বছর আগে ও একটা কুয়োতে পড়ে যায় এবং তারপর হঠাৎই বুদ্ধিমান হয়ে যায়। তারপর নানা রকম জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট করে লোকের মন জেতার চেষ্টা করে। এমনকি এখন তো মনে হচ্ছে ও আমার সিংহাসনের দিকেও হাত বাড়াচ্ছে। আর যখন বিদেশি দূত এসেছিল আগের বার, ও অনর্গল বিদেশি ভাষায় কথা বলেছে, যাতে ওর পপুলারিটি আরো বেড়ে গেছে। আগামীকাল আবারও সেই বিদেশি দূত আসবে, কিন্তু আমি তো ইংরাজি ভাষাই জানি না। সভাতেই আমার সম্মান তো কমতেই থাকবে। কিন্তু জ্যাক তো ইংরাজি ভাষা জানতো, তাই জ্যাক মেয়ের কানে একটা হেডফোন এবং বুকে একটা ক্যামেরা লাগিয়ে দেয়, যাতে তার সভায় কি হচ্ছে সবই জ্যাক দেখতে পায়। এবার রাজসভায় হংস রাজকুমারী হ্যান্সেল আসে।
এবং বেন তো তাকে দেখেই ইংরেজিতে কথা বলতে শুরু করে দেয়। সবার অনেকেই তাই দেখে বলে ওঠে যে বেন এত ভাষা জানে, বেন এত বুদ্ধিমান, ওরই তো রাজা হওয়ার কথা। কিন্তু তখনই মেই ইংরেজিতে বলে ওঠে যে গুড মর্নিং, নাইস টু মিট ইউ। লোকজন তো বেশ অবাক হয়ে যায় যে সম্রাজ্ঞীও এই ভাষা জানে। এবং এই ভাষা শুনে রাজকুমারী হ্যান্সেলও প্রচন্ড খুশি হয় এবং সে বলে যে আমাদের দেশে একটা কঠিন সমস্যার সমাধান কেউ 100 বছর ধরেও করতে পারছে না, সেইটা দেখি তোমাদের মধ্যে কেউ করতে পারে কিনা। এবং হ্যান্সেল একটি অঙ্ক দেখায়, যেটা দেখে সবারই তো চক্ষু ছানা বড়া হয়ে যায়, কারণ কেউ এরকম অঙ্কের কথাই জানতো না। কিন্তু জ্যাক তার ক্যামেরার মাধ্যমে সেই অঙ্কটা দেখতে পায় এবং অঙ্কটা দেখেই সে চিনতে পারে। অন্যদিকে সবাই বলছে যে প্রশ্নই বুঝতে পারছি না, তো অঙ্কের উত্তর দেব কি। তখনই বেন চালাকি করে বলে ওঠে যে আমি উত্তর জানি, কিন্তু যেখানে সম্রাজ্ঞী নিজে উপস্থিত সেখানে আমি কি আর উত্তর দেব, সেটা উনিই দিক। ওদিকে জ্যাক ততক্ষণে প্রশ্নটা গুগলে স্ক্যান করে তার উত্তর দেখে নেয় এবং মেয়েকে সেই অঙ্কটা সলভ করতে সাহায্য করে এবং মেয়ে গড় করে পুরো অঙ্কটা সমাধান করে দেয়। হ্যান্সেল তো প্রচন্ড খুশি হয় এবং মেয়ের সামনে বউ করতে থাকে। হ্যান্সেল এতই খুশি হয় যে মেয়ের সাম্রাজ্যকে সে একটা বিশাল পরিমাণ অর্থ অনুদান হিসেবে দেয়। ওদিকে জ্যাক তখন মেয়েকে বলে যে আমি তোমাকে এত সাহায্য করলাম, তোমার সম্মান রক্ষা করলাম, তার বদলে আমি কি পাবো। মেই বলে যে এখান থেকে আমি ফিরে গিয়ে তোমাকে রিওয়ার্ড দেব। জ্যাকের মনে তো রিওয়ার্ড মানে অন্য কিছুই ছিল। এবার মেই ফিরে আসে এবং জ্যাক বলে যে আমার রিওয়ার্ড কই। মেই বলে যে তোমার পুরস্কার আমি রেডি করে রেখেছি। জ্যাক তখনই তাকে কিস করার জন্য মুখ বাড়ায়, কিন্তু মেই তাকে স্বর্ণ মুদ্রা উপহার স্বরূপ দেয়। এবার সেটাও কিছু কম ছিল না। জ্যাক সেই স্বর্ণ মুদ্রাগুলি নিয়ে বর্তমান সময়ের এক বিক্রেতার কাছে আসে। এবার শুধুমাত্র সোনা বলেই না, জিনিসগুলির ঐতিহাসিক মূল্য অনেক বেশি ছিল। তাই জ্যাক সেগুলোর বদলে 1 বিলিয়ন টাকা পায়। জ্যাক ওই লোকটিকে জিজ্ঞাসা করে যে আপনি তো ইতিহাসের ব্যাপারে অনেক কিছুই জানেন, আপনি কি বেন ওয়াং নামে কোনো রাজাকে চেনেন? লোকটি বলে যে হ্যাঁ, বেন ওয়াং তো জ্ঞানী রাজা নামে পরিচিত ছিল। একটা দুর্ঘটনার ফলে হঠাৎই সে খুব বুদ্ধিমান হয়ে গেছিল এবং তার সময়কালের চেয়ে অনেক আগের বহু জিনিসও আবিষ্কার করেছিল। এবং ইতিহাসে বলা হয় সে নাকি জ্যাক নামের একটা কোনো শত্রুকে খুঁজছিল। জ্যাক তো অবাক হয়ে যায় যে আমাকে কেন খুঁজবে। লোকটি বলে যে তুমি অবাক হচ্ছ কেন, সে তো 1000 বছর আগের ঘটনা। কিন্তু জ্যাক তো জানতো যে এই জ্যাক সেই নিজেই। এবার জ্যাক যখন ওই দোকান থেকে বেরোচ্ছিল তখনই তার ধাক্কা লাগে তার এক্স গার্লফ্রেন্ড হিরাকু এবং তার বর্তমান বয়ফ্রেন্ড স্যামের সাথে। হিরাকু বলে ওঠে যে ওমা, এটা আমার সেই গরিব এক্স বয়ফ্রেন্ডটা নাকি। স্যাম বলে যে তোমার তো নাকি একটা দোকান ছিল, তা তুমি এখানে কি করছো। জ্যাক তাদের বলে যে তাতে তোমাদের কি, এবং সে সেখান থেকে চলে যায়। কিন্তু স্যাম আর হিরাকু সেই দোকানের লোকটিকে ঘুষ খাইয়ে তার থেকে জানতে পারে যে জ্যাক অনেক স্বর্ণ মুদ্রা বেচতে এসেছিল। তাই স্যাম আর হিরাকু প্ল্যান করে যে তারা জ্যাকের টাকাগুলো হাতিয়ে নেবে। এবার জ্যাক বাড়ি এসে মেয়েকে খুঁজছিল এবং সে দেখে যে মেয়ে খুবই অসুস্থ এবং তার জ্বর হয়েছে। মেই বলে যে আমার কাছে এসো না, আমাদের রাজ্যে সবারই এরকম অসুস্থতা হচ্ছে। জ্যাক তাকে জিজ্ঞাসা করে যে তোমার কি কি সমস্যা হচ্ছে বলো। এবং মেই বলে যে খুবই দুর্বল লাগছে, গলা ব্যথা করছে, গায়ে হাত পায়েও ব্যথা করছে। এবং জ্যাক সঙ্গে সঙ্গে তার মেডিকেল কিট নিয়ে আসে এবং মেয়ের স্যালাইনও টেস্ট করে দেখে। এবং সে দেখে বুঝতে পারে যে মেয়ের কোভিড হয়েছে এবং সে তাকে সেই মতো ওষুধ দেয়। মেয়ে তো ওষুধ খেয়েই ঘুমিয়ে পড়ে, কিন্তু জ্যাকও তার বিছানার কাছে সারা রাত বসে থাকে। ঘুম ভেঙে মেয়ে দেখে যে জ্যাক তার বিছানাতেই মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। মেয়ে ভাবে যে জ্যাক তো তার কেউ না, কিন্তু তা সত্ত্বেও সে তার এত খেয়াল রাখছে। তখনই জ্যাকের ঘুম ভেঙে যায় এবং মেয়ে তাকে বলে যে এই ওষুধ আমার আরো চাই, আমার রাজ্যবাসীকে আমি এই ওষুধ দিতে চাই, না হলে এই প্লেগের হাত থেকে তাদের বাঁচানো যাবে না। জ্যাক বলে যে দেখো, এই ওষুধ দিয়ে তুমি তাদের সিমটমগুলো দূর করতে পারবে, কিন্তু যদি প্লেগের প্রকোপ থেকে তোমার সাম্রাজ্যকে বাঁচাতে চাও, তাহলে সব এলাকা ডিসইনফেক্ট করতে হবে, স্টেরিলাইজ করতে হবে এবং সব নাগরিকদের ভ্যাকসিন দিতে হবে। মেয়ে বলে যে ভ্যাকসিন, সেটা আবার কি। জ্যাক বলে যে দাঁড়াও, এক্ষুনি আনছি, এবং সে ইঞ্জেকশন নিয়ে আসে। মেয়ে তো খুব হট ভাবে তার জামা নামিয়ে দেয় ভ্যাকসিন নেওয়ার জন্য। মেয়ে বলে যে এটা তো নিশ্চয়ই খুব দামি হবে। জ্যাক বলে যে কোনো চিন্তা নেই, আমি সব সামলে নেব। ফলে এই ভ্যাকসিন তার সাম্রাজ্যের লোকদেরও দেওয়া হয় এবং চৌ সাম্রাজ্যকে কোভিডের হাত থেকে বাঁচানো হয়। মেই জ্যাককে বলে যে আমার সকল রাজ্যবাসীর তরফ থেকে আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। জ্যাক বলে যে ওভাবে না, তুমি যদি সত্যিই আমাকে ধন্যবাদ জানাতে চাও তাহলে আমাকে একটা কিস দাও।
মেয়ে তো লজ্জা পেয়ে যায় এবং তাকে কিস দিয়ে ছুটে পালায়। অন্যদিকেই আমরা বেন ওয়াংকে দেখতে পাই, যে কিনা তার সৈন্যদের দিয়ে মাস্ক উৎপাদন করাচ্ছিল। এবার তখনই সেখানে লি আসে এবং বেন তাকে জিজ্ঞাসা করে যে কি পুরো শহরে ভালো করে রোগটা ছড়িয়েছে তো? 3 দিন দাঁড়াও, তার মধ্যেই সবার কোভিড হয়ে যাবে। আসলে বেনই পুরো সাম্রাজ্যতে এই জীবাণু ছড়িয়েছিল, যাতে শহরের সবাই রোগে আক্রান্ত হয় এবং বেন তার মাস্ক বানিয়ে আবার সবার কাছে পপুলার হতে পারে। কিন্তু লি তাকে জানায় যে হাসপাতাল থেকেই সবাইকে ফ্রিতে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, তাই তার বানানো মাস্কের আর কোনো দরকার পড়বে না। লি বলে যে মহারানীর বেডরুম থেকেই এই জিনিসগুলি বার করা হচ্ছে, আর তার বেডরুমের চারপাশের পাহারা আরো বেশি কড়া করে দেওয়া হয়েছে। সেই শুনে তো বেনের মাথা আরো খারাপ হয়ে যায়। সে বলে যে বেডরুম বেডরুম কি আছে ওই বেডরুমে? এবার অন্যদিকে জ্যাকের এক্স হিরাকুকে আমরা দেখতে পাই, যে কিনা তার বয়ফ্রেন্ড স্যামের সাথে জ্যাকের উপর নজর রাখছিল। এবার তারা দেখে যে জ্যাক বাক্স বাক্স ভ্যাকসিন অর্ডার করছে। হিরাকু বলে যে এমন নয় তো যে কোনো বড় রোগ পৃথিবী ধ্বংস করে দেবে, তাই জন্য আগে থেকেই ওসব ভ্যাকসিন জমিয়ে রাখছে। স্যাম বলে যে আরে এইসব বাজে কথা ছাড়ো, নিশ্চয়ই ওর ঘরে কিছু একটা রহস্য আছে, আমাদের সেখানেই যেতে হবে। তখনই হিরাকু জ্যাকের বাড়ির একটি চাবি বার করে এবং বলে যে আমরা রিলেশনে থাকাকালীন ও আমাকে এটা দিয়েছিল, এবার এটাই আমরা কাজে লাগাবো। অন্যদিকে ভ্যাকসিন দিয়ে সাহায্য করার ফলে মেই জ্যাককে আরো স্বর্ণমুদ্রা এবং জ্যাক তার বদলে মেয়েকে একটি ইলেকট্রনিক ম্যাসাজার দেয়, যেটা তার ঘাড়ের ব্যথা কমাবে। ওদিকে হিরাকু আর স্যাম তো জ্যাকের বাড়িতে ঢোকে। এবার তারাও ঢুকে একটু অবাক হয়, কারণ জ্যাককে তো তারা এক্ষুনি এত এত বাক্স নিয়ে বাড়িতে ঢুকতে দেখেছে, কিন্তু বাড়িতে তো কেউই ছিল না, পুরো ফাঁকা, বাক্সও কোথাও নেই। স্যাম বলে যে জ্যাকের বাড়িতে নিশ্চয়ই কোনো সিক্রেট রুম আছে এবং তারা জ্যাকের বাড়ির এদিক ওদিক খুঁজতে শুরু করে এবং তারা জ্যাকের বেডরুমে চলে আসে। বেডরুমে এসেই তারা পর্দাটা দেখতে পায় এবং বলে যে নিশ্চয়ই ওই পর্দার আড়ালেই কিছু একটা আছে। স্যাম তখনই পর্দা সরিয়ে দেখতে যায়, কিন্তু তখনই সেখানে জ্যাক চলে আসে এবং বলে যে তোমার সাহস হলো কি করে আমার বাড়িতে ঢোকার? তোমরা জানো আমি পুলিশে এক্ষুনি খবর দিতে পারি। হিরাকো বলে ওঠে যে তুমি পুলিশে খবর দেবে কি? আমি রিলেশনে থাকাকালীন এখানে কি কি ফেলে গেছিলাম সেগুলোই ফেরত নিতে এসেছি। স্যাম বলে যে তুমি আমাদের পুলিশে দেবে? তুমি নিজে আগে সত্যি করে বলো তো যে এত সোনা তুমি কোথা থেকে পেলে, আর এত ভ্যাকসিন নিয়েই বা তুমি কি করবে? সত্যি কথা বলে আমাদের সাথে ভাগ বাটোয়ারা করে নাও, তাহলে আমরা আর কাউকে বলবো না। জ্যাক বলে যে ওগুলো আমার পারিবারিক সম্পদ। স্যাম বলে যে আমাদের বোকা পেয়েছো নাকি? ঘরের মধ্যে পর্দা টাঙানো, আমরা কি কিছু বুঝি না? এবং সে ছুটতে গিয়ে পর্দা সরিয়ে অন্যদিকে দৃশ্য দেখতে চায় এবং তখনই সেখান থেকে বেরিয়ে আসে মডার্ন ড্রেস পরে মেয়ে এবং স্যামকে সে এক লাথি মেরে সরিয়ে দেয়। হিরাকো বলে যে ও এই জন্য তুমি পর্দা টাঙিয়ে রেখেছিলে? আমার সাথে ব্রেকআপের পর তুমি এই সুন্দরীর সাথে আছো আর ওকেই লুকিয়ে রেখেছিলে? জ্যাক বলে যে হ্যাঁ, তো কি হয়েছে? তোমার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে, তো এখন আমি একজনের সাথে থাকবো না 10 জনের সাথে থাকবো সেটা আমার ব্যাপার। স্যাম তখনই নিজের গার্লফ্রেন্ডকে বকা দিয়ে বলে যে এই তুমি কার সাথে কথা বলছো দেখো, এটা তো বিখ্যাত হিরোইন মিস মে। আসলে মেয়েকে তো পুরোই বর্তমান যুগের একজন বিখ্যাত হিরোইনের মতো দেখতে ছিল, তাই জন্যই তাকে দেখে ওরা বেশি অবাক হয়ে গেছিল। স্যাম বলে যে আপনি একজন বিখ্যাত অ্যাক্ট্রেস, কিন্তু এই ফালতু ছেলের সাথে কেন আছেন সেটাই তো আমার কাছে আজব লাগছে। মেই বলে যে জ্যাক আমার বয়ফ্রেন্ড। স্যাম বলে যে কিন্তু মিস, একটা ভিখারি একটা দোকান চালায় মাত্র, ও আপনার যোগ্যই না। মেই বলে যে তাতে তোমার কি, ভাগো এখান থেকে। হিরাকো স্যামকে ধাক্কা দিয়ে চলে যায় এবং তারা সেখান থেকে বিদায় নেয়। তার চলে যাওয়ার পর জ্যাক বলে যে ভাগ্যিস তুমি ঠিক সময় এলে, কিন্তু তুমি এরকম জামা কেন পরেছো? এবার তখনই মেয়ে তাকে সেই ম্যাগাজিনটা দেখায় এবং বলে যে এটা তোমার বেডের পাশে টেবিলে দেখেছিলাম, তাই ভাবলাম তোমার হয়তো এরকম ভালো লাগবে। এবং মেয়ে তার পা জ্যাকের দিকে এগিয়ে দিয়ে বলে যে নাও ধরে দেখো। জ্যাক বলে যে সত্যিই ধরবো? মেয়ে বলে যে গলা কাটা পড়বে তোমার, রানীর সাথে অসভ্যতা করছো, যাও ভাগো। এবার রাতের বেলাও জ্যাক মেয়ের কথা ভেবে তার বিছানায় উঁকি দিতে যায়, কিন্তু মেয়ে সোজা তার দিকে তলোয়ার তুলে ধরে এবং বলে যে ভুলে যাবে না আমি একজন সম্রাজ্ঞী, যেহেতু আমরা একই বিছানায় শুই তাই আমাদের মধ্যে কিছু একটা রুল থাকা উচিত। আমার তলোয়ারটা আমি মাঝখানে রেখে দিলাম, এইটাই আমাদের বাউন্ডারি। এবার রাতের বেলা তো জ্যাক ফুসফুস করে ঘুমিয়ে পড়ে, কিন্তু মেয়ের তো ঠান্ডায় ঘুমই আসছিল না, ঠান্ডায় তার পা কিছুতেই গরম হচ্ছিল না।
মেয়ে ভাবে যে এক কাজ করি, শুধু পাটা জ্যাকের রুমের দিকে দিয়ে রাখি, ও কিছুই বুঝবে না। কিন্তু ঘুমের মধ্যে মেয়ে তো পুরোপুরি জ্যাকের রুমে চলে আসে এবং রীতিমতো জ্যাকের ওপর উঠে শুয়ে পড়ে। মাঝরাতে ঘুম ভাঙলে সে উল্টে জ্যাকের ওপরই গলাবাজি করে। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। মুন খবর দেয় যে তাদের ড্রাই উডের ডেলিভারি আসতে দেরি হবে, যেগুলো সাধারণত জল গরম করার জন্য ব্যবহার করা হতো। এবার তখনকার দিনে কাঠ কেটে কাঠ শুকোতে অনেক বেশি সময় লাগতো। তাই জন্য জ্যাক তাদের সাথে সোলার হিটারের পরিচয় করিয়ে দেয়, যাতে খুব সহজেই জল গরম হয়ে যাবে। এবার সেই গরম জল পরীক্ষা করতে মেয়ে স্নান করতে যায় এবং জ্যাক দুষ্টুমি করে তখন তার বাথরুমে উকি দেয়। কিন্তু মেয়ে আবারও তলোয়ার দেখিয়ে তাকে সরিয়ে দেয়। জ্যাক বলে যে আরে, আমি তো শুধু জলের টেম্পারেচার চেক করতে এসেছিলাম। যাই হোক, এবার এর বদলেও জ্যাককে স্বর্ণ মুদ্রা এবং নানা দামি দামি গয়না উপহার স্বরূপ দেওয়া হয়। ওদিকে বেন ওয়াং তো সৈন্যদের জন্য একটা বালতি ফুটো করে সাওয়ার বানিয়ে দিয়েছিল। তখনই সেখানে মেই আসে এবং সৈন্যদের এই হায়ার টেকনোলজি গরম জলে স্নান করার ব্যবস্থা করে দেয়, যাতে সৈন্যরা ভীষণ খুশি হয়। কিন্তু বেন আবারও মেইকে বিপদে ফেলার চেষ্টা করে। কিছুদিনের মধ্যেই বীজ বপনের সময় অর্থাৎ চাষের সময় শুরু হচ্ছিল। লি বলে যে আমাদের কাছে চাষবাস করার যে উন্নত মানের যন্ত্রপাতি আছে, সেগুলো যদি আমরা ওদের না দিই, তখন আমাদের কাছে চাইতে আসবেই। তখন আমরা আগে ওদের কাছে জিজ্ঞাসা করব যে এই সমস্ত উন্নত জিনিস ওরা কোথা থেকে পারছে, আর সেটা আমাদের বললে তাহলেই আমরা ওদের যন্ত্রপাতি দেব। এবার সেই প্ল্যান মতো চাষের সময় শুরু হওয়ার আগেই বেন সব যন্ত্রপাতি নিয়ে নেয়। মেয়ে তাকে বলে যে চাষবাস যদি ঠিক করে না হয় কত লোক মারা যাবে তুমি জানো, এরকম করছো কেন? বেন বলে যে তুমি আগে বলো ওই সোলার হিটারটা কোথা থেকে পেয়েছো। যতদিন না তুমি বলবে ততদিন আমিও এইসব যন্ত্রপাতি দেব না। আর তুমি জানো যে একদিন চাষ পিছলে কিন্তু কত ক্ষতি হবে। মেই বলে যে তুমি কি আমাকে ব্ল্যাকমেল করতে চাইছো? বেন বলে যে আমি কিছুই করছি না, তুমিই দেখো এবার কি করবে। মুন বলে যে বেন কিন্তু খুবই অহংকারী এবং অভদ্র ব্যবহার করছে, ওর সাহায্য নেওয়া আমাদের আর ঠিক হবে না। এবং অবভিয়াসলি মেই আবারও জ্যাকের কাছে সাহায্য চায়। জ্যাক বলে যে তুমি একদম ঠিক লোকের কাছে এসেছো। আমার কাছে এমন যন্ত্র আছে যাতে 30 একর জমিও একদিনে চাষ হয়ে যাবে। এবার আমরা চাষ জমির দৃশ্য দেখতে পাই, যেখানে চাষিরা কোদাল নিড়ানির সাহায্যে মাটি খোঁড়ার চেষ্টা করছিল এবং বেন তাদের তদারকি করছিল। তখনই সেখানে মেয়ে হাজির হয়। বেন তাকে দেখে বলে যে ও আমার সাহায্য চাইতে এসে গেছো তাহলে। মেই বলে যে আমাকে অত সহজে ব্ল্যাকমেল করা যায় না। বেন বলে যে বাহ তাই, তাহলে আমার তৈরি কোনো যন্ত্রই তোমরা ব্যবহার করতে পারবে না। ওই পুরানো কোদাল ব্যবহার করো, ওতে 1 বছরেও সব জমি চাষ করা যাবে না। মেয়ে বলে যে তাই, তাহলে দেখা যাক কার যন্ত্রে বেশি জোর, আমার যন্ত্র আর তোমার যন্ত্রের মধ্যে কে আগে বেশি জমি চাষ করতে পারে সেটা দেখা যাক। আর প্রতিযোগিতা শুরু হয় এবং বেন তো তার লাঙল মানে একটু হাইটেক লাঙল নিয়ে তৈরি ছিল, কিন্তু তখনও মেয়ে কিন্তু তার জিনিসটা পর্দা চাপা দিয়ে রেখেছিল। বেন বলে যে তুমি একটা দুর্বল মহিলা, এত বড় লাঙল ঠেলবেই বা কি করে। এবার প্রতিযোগিতা শুরু হয়ে যায়, বেন তার লাঙল দিয়ে জমি নিড়ানো শুরু করে দেয়। কিন্তু তারপরই মেয়ে পর্দা সরিয়ে তার ট্র্যাক্টর মেশিন বার করে এবং 5 মিনিটের মধ্যেই সমস্ত জমি চাষ করে ফেলে। এবং ট্র্যাক্টরের সাহায্যে গ্রামবাসীদের কাজ অনেক সহজ হয়ে যায় এবং সবাই মেয়ের জয় জয়কার করতে থাকে। ওদিকে বেনের তো আবারও মুখ ডুবে গেল। সে তো এবার মেয়ের বেডরুমের রহস্য জানার জন্য পাগল হয়ে যায় এবং ঠিক করে যে মেয়ের বেডরুমে যত লোকই পাহারা দিক না কেন সে ওর ঘরে যাবে। এবার বেন রাতের বেলা লুকিয়ে লুকিয়ে মেয়ের ঘরের সামনে আসে এবং বাইরে থেকে জ্যাকের গলা শুনতে পায়। ওদিকে ভেতরে জ্যাক এবং মেয়ে কথা বলছিল। জ্যাক মেয়েকে বলছিল যে আমি মনে হয় বুঝতে পেরেছি যে কেন আমরা এইভাবে একটা টাইম পোর্টাল তৈরি করতে পারলাম, এবং সে তার পেন্ডেন্টটা দেখায়। মেয়েও তখন তার পেন্ডেন্টটা দেখায় এবং তারা বুঝতে পারে যে পেন্ডেন্টের কারণেই এটা সম্ভব হয়েছে। জ্যাক মেয়েকে তার ভাগের পেন্ডেন্টটাও দিয়ে দেয় এবং বলে যে এটা তোমার কাছে যত্ন করে রেখো। কিন্তু এই সব কথা বাইরে থেকে বেন শুনতে পেয়ে যায় এবং মনে মনে ভাবে যে রাত হোক, তারপর আমি এই পেন্ডেন্টের রহস্য সমাধান করছি। এবার রাত হলেই বেন বাইরে থেকে ভিতরে অজ্ঞান করার ধোঁয়া ছেড়ে দেয়, ফলে জ্যাক এবং মেয়ে দুজনেই অজ্ঞান হয়ে যায়। বেন বলে যে এটা আমার লেটেস্ট আবিষ্কার, এটা দিয়ে আমি লোককে অজ্ঞান করে দিতে পারি। এবার তোমাদের সব রহস্য আমি ফাঁস করব। এবং সে মেয়ের ঘরে প্রবেশ করতে যায়।
কিন্তু তখনই তার ঘরে থাকা রোবটটি অ্যালার্ম বাজিয়ে দেয় যে ঘরে কেউ ঢোকার চেষ্টা করছে, এবং সমস্ত সৈন্য ছুটে আসে এবং বেন ছুটে পালায়। মুন সঙ্গে সঙ্গে ছুটে আসে এবং মেই ও বেনকে অজ্ঞান অবস্থা দেখতে পায়। সে তাদেরকে অজ্ঞান অবস্থা থেকে ডেকে তোলে এবং বলে যে এই ঘরে কেউ ঢোকার চেষ্টা করছিল, কিন্তু সে পালিয়ে গেছে। আমরা চারদিকে খুঁজছি তাকে ধরা যায় কিনা। জ্যাক বলে যে পালিয়ে গিয়েও কোনো লাভ নেই, কারণ এই রোবটের সাহায্যে তার ছবি আমরা দেখতে পাবো। এবার মেয়ে সেই ছবি দেখে জানতে পারে যে বেনই তার ঘরে আসার চেষ্টা করছিল, এবং মেয়ে ঠিক করে যে এবার তো আর বেনকে ছাড়া যাবে না। ওদিকে বেন তার চেলা লিকে বলে যে ওই জেট পেন্ডেন্টের ব্যাপারে সব খোঁজ খবর নাও। এবার জ্যাক মেয়েকে ওয়াশিং মেশিনও এনে দেয়, যেটা সাহায্যে শীতেও আরামে জামা কাপড় কাচা এবং শুকানো যাবে। যেহেতু মেয়ের সময়কালে ইলেকট্রিসিটি ছিল না, তাই জ্যাক সোলার প্যানেলের মাধ্যমে মেশিন চালানোর ব্যবস্থা করে দেয়। অন্যদিকে বেন্তু একটা বালতিতে কাঠের হাতল লাগিয়ে সেটা ঘুরিয়ে ঘুরিয়ে একটা কাপড় কাচার যন্ত্র আবিষ্কার করেছিল, এবং সে সাধারণ লোকদের সেটার সাহায্যেই জামা কাপড় কেচে দেখাচ্ছিল। কিন্তু সেটা সে সবাইকে ফ্রিতে দিচ্ছিল না, তার বদলে আবার দুটো করে রৌপ্য মুদ্রাও নিচ্ছিল। রীতিমতো একটা ব্যবসা খুলে বসেছিল। কিন্তু তখনই সেখানে মেয়ে আসে। মেয়ে সব সাধারণ মানুষদের জন্য একাধিক ওয়াশিং মেশিন বসিয়ে দেয়। বেন বলে যে হা হা হা, ওয়াশিং মেশিন আছে তো কি হয়েছে, ইলেকট্রিসিটিই তো নেই। কিন্তু তখনই মেয়ে তার প্যালেসের উপরে বসানো সোলার প্যানেলগুলো দেখায়, যেগুলোর মাধ্যমে ওয়াশিং মেশিন চালানো যাবে। বেনের তো আবারও প্ল্যান ফেলিওর হয়ে যায়। তখনই লি তাকে আরও একটা বুদ্ধি দেয়। কিছুদিনের মধ্যেই তাদের রাজ্যের বিজ্ঞান স্কলারদের একটি পরীক্ষার কথা ছিল। সেই পরীক্ষার প্রশ্নই বেন ফাঁস করিয়ে দেয়। এবার এই খবর পেয়ে মেয়ে তো প্রচন্ড রেগে যায় এবং আবারও নতুন প্রশ্নপত্র তৈরি করতে বলে। কিন্তু তাই শুনে তার কর্মচারীরা বলে যে একদিনের মধ্যে প্রশ্নপত্র তৈরি করে তা আবার ছাপানো সবার জন্য সেটা সম্ভব না, কারণ পরীক্ষার্থী অনেকজন। বেন বলে যে আমার প্রিন্টিং টেকনোলজি ছাড়া তোমাদের তো আর কোনো রাস্তা নেই। কিন্তু মেই জানতো যে না, তার কাছে তো রাস্তা আছে। সে জ্যাকের প্রিন্টারের সাহায্য নেয় এবং সেই প্রিন্টারের সাহায্যে সব কোয়েশ্চেন পেপার প্রিন্ট করতে সক্ষম হয়, এবং সময়ের মধ্যেই 30,000 প্রশ্নপত্র ছাপিয়ে ফেলে। কিন্তু বেন তারপরেও হার মানে না। সে তার লোকেদের পরীক্ষায় চিটিং করতে উৎসাহিত করে, কিন্তু সেখানেও মেই তাকে মাত দিয়ে দেয়। মেই পরীক্ষায় ওএমআর শিটের ব্যবস্থা করেছিল, যাতে কেউ কারোরটা না দেখে লিখতে পারে। কিন্তু মেই চলে যেতেই সবাই জামা কাপড়ের ভাঁজ থেকে চিট নোট বের করে টুকলি করতে শুরু করে। কিন্তু জ্যাক তখনই তার রোবটের সাহায্যে সবার ওপর নজর রাখছিল, এবং সে সেই ক্যামেরার সাহায্যে দেখতে পায় যে কে কে টুকলি করছে, এবং সে মেইকে খবর দিয়ে দেয়, এবং মেই তাদের সবার পরীক্ষা ক্যান্সেল করে এবং সারা জীবনের মতো তাদের পরীক্ষা থেকে ব্যান করে দেয়। বেনের তো একের পর এক হার হচ্ছিল। তখনই লি তাকে বলে যে আমি একটা জিনিস আবিষ্কার করেছি, এই সব জিনিস রানীর বেডরুম থেকেই আসছে। বেন বলে যে এই এক কথা আমি 1000 বার শুনেছি, নতুন কিছু জানলে বলো। লি বলে যে আমি ওই পেন্ডেন্টের ব্যাপারে খোঁজ পেয়েছি, এবং সে একটি বইয়ের পাতা দেখায়, এবং আমরা জানতে পারি যে ওই পেন্ডেন্টটি হলো টাইগার এবং ফিনিক্স পেন্ডেন্ট। ওই দুটো একসাথে হলে টাইম এবং স্পেসের মাঝে একটা টানেল সৃষ্টি হয়। বেন বলে যে মেয়ে, এবার আমি বুঝেছি তোমার রহস্য। এক্ষুনি সবাই মেয়ের ঘর ঘেরাও করো। এবার সেই দিনই চালাকি করে বেন মেয়ের যে বডিগার্ড ছিল মুন, তাকে শহর থেকে দূরে সরিয়ে রেখেছিল, যাতে তারা মেয়ের ওপর অ্যাটাক করতে পারে। এবার বেন এবং তার সৈন্যরা মেয়েকে ঘেরাও করে। মেই বলে যে আমাদের এই রহস্যটা কাউকে জানতে দেওয়া যাবে না, এবং সে বাইরে গিয়ে বলে যে বেন ওয়াং, তুমি কি আমার বিরুদ্ধে প্রতিবাদ করতে চাইছো? বেন তখন বলে যে আগে তুমি ঘরের ভিতর কাকে লুকিয়ে রেখেছো সেইটা দেখাও, সেইটা বের করো, না হলে তোমার বিরুদ্ধে আমি এক্ষুনি সৈন্য লেলিয়ে দেব। এবার তখনই জ্যাক বেরিয়ে আসে, এবং সে একটা হভার বোর্ডে করে বেরিয়ে আসে। জ্যাক বলে যে আমি কোনো সাধারণ মানুষ নই, আমাকে দেখে বুঝতে পারছো না, আমি আসলে ভগবান। এক্ষুনি তোমাদের সবাইকে আমি শিক্ষা দেব। এইটা হচ্ছে আমার প্রথম অস্ত্র। এবং সে একটা লাইটার বার করে। জ্যাক ভেবেছিল যে এই সব জিনিস তো প্রাচীনকালের কেউ জানবে না, কিন্তু বেন তখনই সেটা ফুঁ দিয়ে নিভিয়ে দেয় এবং বলে যে এই তোমার অস্ত্রের ছিরি। জ্যাক তখন কোনো উপায় না পেয়ে আল্ট্রাম্যানের একটা স্টিক বার করে। বেন সেটা দেখেও ছুঁড়ে দেয় এবং বলে যে তুমি খেলনা দিয়ে আমাদের ভয় দেখাচ্ছ। জ্যাক তখন বলে যে আসলে আমি আমার আসল অস্ত্র তোমাদের দেখাইনি, এবার আমি বার করছি আমার আসল অস্ত্র। এবং সে তার ফোনটা বার করে, কিন্তু সেটাও বেন চিনে যায়। বেন বলে যে ও ফোন বার করছো, ঠিক আছে এই নাও আমরা পোজ দিচ্ছি, ফটো তোলো।
জ্যাক একটু অবাক হয়ে যায় যে বেন এত কিছু কি করে জানলো। সে বলে যে তুমি এত কিছু কি করে জানলে, চলো আমরা একটু ড্রিঙ্ক করতে করতে কথা বলি। বেন বলে যে আমাকে কি বোকা পেয়েছো, তাড়াতাড়ি আমাকে পেন্ডেন্টটা দাও, তারপর আমি সবচেয়ে শক্তিশালী হয়ে উঠবো। জ্যাক বলে যে এইসব স্বপ্ন দেখো না, আমি তোমাকে এই পেন্ডেন্ট কখনোই দেব না। বেন বলে যে না দিলে তোমাকে আমি এখানেই মজা দেখাচ্ছি, তোমরা কেউই এখান থেকে বেঁচে যেতে পারবে না। এবং সে মহারানী এবং জ্যাকের ওপর হামলা করতে যায়, কিন্তু তখনই মহারানীর সৈন্যদল এবং মুন সেখানে এসে যায় এবং বেনের সব সৈন্যরা সেখান থেকে পালায়। বেন বলে যে এত জলদি সবাই কি করে এলো, ওদেরকে তো আমরা শহরের বাইরে পাঠানোর ব্যবস্থা করেছিলাম। এবং তখনই জ্যাক দেখায় যে মুনের কাছে একটা ওয়াকি টকি ছিল, এবং সেই ওয়াকি টকির মাধ্যমেই মুন জানতে পেরেছিল যে এখানে বিপদ, তাই সে সঙ্গে সঙ্গে সৈন্য নিয়ে ছুটে এসেছিল। এবার মেই তো আর কোনো চান্স নেয় না এবং বেন ওয়াংকে চিরকালের মতো জেলে ঢুকিয়ে দেয়। এবার অন্যদিকে আমরা মডার্ন টাইমে স্যাম অর্থাৎ হিরাকুর বয়ফ্রেন্ডকে দেখতে পাই, যে কিনা তার পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রার্থনা করছিল। এবং আমরা দেখতে পাই যে তার পূর্বপুরুষদের মধ্যে একজন ছিল এই বেন ওয়াং। সে তার পূর্বপুরুষদের কাছে প্রার্থনা করছিল যেন সে অনেক ধন সম্পত্তির মালিক হতে পারে, এবং সে বারবার বউ করছিল। তখনই তার মাথার কাছে একটা কাগজ এসে পড়ে, এবং এই কাগজের টুকরোটা হচ্ছে সেই টুকরোটা যেটা কিনা লি বেনকে দিয়েছিল, যেটাতে লেখা ছিল কিভাবে টাইগার আর ফিনিক্সের পেন্ডেন্টটা মিলিত হলে টাইমের একটা পোর্টাল সৃষ্টি হবে। এবং এইটা পড়ার সাথে সাথেই স্যাম বুঝতে পারে যে তাহলে জ্যাকের ঘরে কি রহস্য লুকিয়ে আছে, এবং সে বুঝতে পারে যে এই রহস্য সলভ করলেই সে বড়লোক হতে পারবে। এবার অন্যদিকে আমরা তো মেই এবং জ্যাককে দেখতে পাই, যারা এখন কনভেনিয়েন্স স্টোরে ঘুরে ঘুরে নানা জিনিস শপিং করছিল, কারণ মেয়ের তো এইসব নতুন নতুন খাবার আর নতুন নতুন জিনিস ভীষণই ভাল লাগতো। এবার তারা শপিং টপিং করে জ্যাকের বাড়িতে ফিরে আসে, কিন্তু তখনই সেখানে উপস্থিত হয় স্যাম। স্যাম এসেই বলে যে সম্রাজ্ঞী মেই কোথায় আছে, ওকে এক্ষুনি বার করো। জ্যাক বলে যে সম্রাজ্ঞী মেয়ে, সে তো ইতিহাস বইতে পড়েছি, সে এখানে কি করে আসবে। কিন্তু তখনই জ্যাকের ঘর থেকে মেই বেরিয়ে আসে। স্যাম বলে যে আমি সব কিছু জেনে গেছি, তুমি কোত্থেকে ধন সম্পত্তি পেয়েছিলে, স্বর্ণমুদ্রা কোত্থেকে পেয়েছো, আর তোমার ওই দেওয়ালের পিছনের কি রাজ আছে, তাড়াতাড়ি আমাকে পেন্ডেন্টটা তোমরা দাও। এবং সে মেয়ের গলা থেকে পেন্ডেন্টটা কেড়ে ছিঁড়ে নিয়ে নেয়। সে বলে যে আমার সাথে পাঙ্গা নেওয়ার চেষ্টা করবে না, কারণ আমার পূর্বপুরুষ ছিল চৌ সাম্রাজ্যের বিজ্ঞ রাজা বেন ওয়াং, কিন্তু পেন্ডেন্টের অপর পার্টটা তো তখনও মেয়ের ঘরেই ছিল। স্যাম বলে যে আমি যদি এটা না তাহলে আমি কাউকেই এটা পেতে দেব না, এবং সে পেন্ডেন্টটা মাটিতে ছুঁড়ে ফেলে, যার ফলে পেন্ডেন্টটা ভেঙে যায় এবং পেন্ডেন্টের সমস্ত শক্তি বেরোতে থাকে, এবং আবারও টাইম ও স্পেসে কিছু শক্তির আদান প্রদান হয়। মেই ঠেলে জ্যাককে সেখান থেকে সরিয়ে দেয়, এবং মেই ও স্যাম সেই শক্তির মাধ্যমেই গায়েব হয়ে যায়। জ্যাক সঙ্গে সঙ্গে ছুটে যায় তার বেডরুমে এবং দেখে যে তার দেওয়াল আবার আগের মতো হয়ে গেছে। একদিকে জ্যাক তার দেওয়াল ধাক্কা দিতে থাকে, অন্যদিকে মেয়ে তার দেওয়ালে ধাক্কাতে থাকে। তারা আবারও আগের মতো যে যার সময় চলে গেছিল, এবং তাদের মধ্যেকার যে পোর্টালটা ছিল সেটাও বন্ধ হয়ে গেছিল। তার মানে তারা আর কোনোদিনই মিলিত হতে পারবে না, কারণ মেয়ের সময়কাল তো আজ থেকে হাজার বছর আগের। এবার আমরা কিছু মাস পরের দৃশ্য দেখতে পাই, যে তার কনভিনিয়েন্স স্টোরে বসেছিল, এবং সে অ্যাক্ট্রেস মেই অর্থাৎ বর্তমান যুগের যে অ্যাক্ট্রেস যাকে মেয়ের মতো দেখতে ছিল তারই ম্যাগাজিনগুলি দেখছিল। সে মনে মনে ভাবছিল যে আমি তোমাকে কত খোঁজার চেষ্টা করেছি, কত জায়গায় এই জেড পেন্ডেন্টটা আবারও সারানোর চেষ্টা করেছি, কিন্তু কোনো ফলই হয়নি। এবং তখনই সেখানে সেই ভিক্ষুক লোকটি উপস্থিত হয়, যে কিনা একদম প্রথমে এসেছিল। জ্যাক তাকে দেখেই খুব খুশি হয় এবং বলে যে আপনি কি এটা সারাতে পারবেন, এটার মাধ্যমে আমি আবারও আগে যেতে চাই। কিন্তু লোকটি বলে যে না, এই পেন্ডেন্টটা একবার ভেঙে গেছে, সুতরাং এটা আর কখনোই সারানো যাবে না। জ্যাক বলে যে তাহলে কি আমি কোনোদিনই আর মেয়ের সাথে দেখা করতে পারবো না। এবং সেই শুনে লোকটি বলে যে তোমাদের এই পেন্ডেন্ট ভেঙে গেলেও তোমাদের ভালোবাসা কিন্তু হাজার হাজার বছর বেঁচে থাকবে। এবং সে সেই কথা বলেই সেখান থেকে তার জাদু বলে বিদায় নেয়। জ্যাক তখনই তার শপের বাইরে বেরিয়ে দেখে যে তার শপের বাইরে একটি দামি গাড়ি এসেছে, এবং অনেক লোক সেই গাড়ির দিকে ছুটে আসছে। এবং তখনই সেই গাড়ি থেকে নেমে আসে বিখ্যাত অ্যাক্ট্রেস মেই,
অর্থাৎ কিনা আমাদের গল্পের হিরোইন যে কিনা সম্রাজ্ঞী মেয়েরই পুনর্জন্ম, সে এসেই জ্যাককে জড়িয়ে ধরে। অর্থাৎ তাদের লাভ স্টোরি কমপ্লিট হয়। হাজার বছর আগের সেই মেয়ের সাথে তার পুনর্মিলন না হলেও আল্টিমেটলি মেয়ে এবং জ্যাকের লাভ স্টোরি কমপ্লিট হয়। অন্যদিকে আমরা আবার প্রাচীনকালের দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা বেনকে দেখতে পাই। বেন যে কিনা এতবার ফেলিওর হওয়ার পর, জেল খাটার পর পুরোই পাগল হয়ে গেছিল। তার কিছুই মনে ছিল না এবং লি তাকে সামলানোর চেষ্টা করছিল। তখনই হঠাৎ আকাশে একটি বিদ্যুৎ চমকায় এবং সেই বিদ্যুৎ এসে পড়ে বেনের গায়ে এবং বেন তখনই বদলে যায় স্যামে। স্যাম যখন পেন্ডেন্টটি ভেঙে গেছিল তখন কিন্তু মেয়ের সাথেই গায়েব হয়ে গেছিল এবং তখনই স্যাম এবং বেনের দেহ অদলা বদলি হয়ে যায়, অর্থাৎ স্যাম তার নিজের করা শাস্তির ফল পায়। এখানেই আমাদের এই মজার এবং রোমান্টিক ড্রামাটা শেষ হয়। আচ্ছা, তোমরা একটা প্রশ্নের উত্তর দাও, যদি তোমাদের কাছে সুযোগ থাকে ভবিষ্যতে অথবা অতীতে যাওয়ার, তাহলে তোমরা কোথায় যাবে? ফিউচারে নাকি পাস্টে? কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। আর হ্যাঁ, আমি জানি না তোমরা আমার গলাটা শুনে বুঝতে পারছো কিনা, কিন্তু আমার শরীরটা একটু খারাপ আছে এবং গলাটাও খুব খারাপ আছে। তাই জন্য আজকের গল্পটা একটু ছোট ছিল। প্লিজ প্রে করো যেন তাড়াতাড়ি ভালো হয়ে যাই আর তোমাদের জন্য অনেক সুন্দর, সুন্দর এক্সপ্লেনেশন আনতে পারি। এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক চাইনিজ আর কোরিয়ান ড্রামা এক্সপ্লেন করে থাকি। তাই তোমরা এক্ষুনি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সাবস্ক্রাইব করলে আমার খুবই ভালো লাগবে। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।